আমার কাছে সে মানুষদের খুব ভালো লাগে যারা যে কোনো উদ্যোগের কথা শুনলেই বলে চলো। সে মানুষদের একদম ভালো লাগে না যারা শুনলে বলবে না হবে না। আর ইতিবাচকতা ছাড়া জীবন হবে না। আমাদের চারদিকে এমনিতেই এত নেতিবাচকতা ছড়িয়ে আছে যে সেখানে তুমি মনের শক্তি দিয়ে যদি একটু ইতিবাচক না থাকো তাহলে জীবন চলার পথ অনেক কঠিন হয়ে যাবে। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, গতকাল থেকে রাজধানীর পান্থপথে শুরু হয়েছে ভিন্নধর্মী এক আয়োজন, সেলিব্রিটি আর্কাইভ অ্যান্ড ফাল্গুন ফেস্ট। গো গার্লসের উদ্যোগে এই আয়োজনে আমিও যুক্ত আছি। সেই সাথে আছেন আমার অনেক প্রিয় মুখ, তাদেরই একজন সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। এবারের আয়োজনের ভাবনাটি আমি বেশ আগেই শেয়ার করেছিলাম তার সাথে। তখন তার সাড়া আমাদের অনেককেই মুগ্ধ করেছিল। বরাবরই ইতিবাচক মানুষ প্রিয় সাজিয়া সুলতানা পুতুল নিজে যেমন স্বপ্ন দেখতে ভালোবাসেন, ঠিক তেমনি অন্যের স্বপ্ন, বিশেষ করে নারীদের যে কোনো উদ্যোগে পাশে থাকেন স্বতঃস্ফূর্তভাবে। আজকের আড্ডাবাজিতে আমি তার সঙ্গে কথা বলবো। চলুন গল্পে ডুবে যাই। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং খুব এক্সাইটেড। আর আরো বেশি ভালো লাগছে যে ঠিক 261 দিন পরে তোমাকে আমি বিনোদন সারাদিনে পেলাম এবং চমৎকার একটা গল্প আড্ডা তো হবেই। থ্যাঙ্কস টু ইউ ফর এভরিথিং, সবসময় আমাদের পাশে থাকার জন্য। তাও ভালো 365 দিনের আগে দেখা হয়েছে। যে মাত্র 261 দিন। এবং এই যে তুমি চমৎকার গান করো, লেখালেখিতে ব্যস্ত থাকো, রান্না করো, জীবনটা কতটা সুন্দর তোমার কাছে? আমার কাছে হাতের কাছে যা কিছু থাকে, যা কিছু ভালো থাকে, তা নিয়ে জীবন ভাবতে, সাজাতে, সন্তুষ্ট থাকতে ভালোবাসি। আমার কাছে মনে হয় যে জীবনের সবচেয়ে বড় দুটো সৌন্দর্যের মধ্যে একটা হচ্ছে ধৈর্য এবং আরেকটা হচ্ছে কৃতজ্ঞতা। যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ, যা কিছু নেই তার জন্য ধৈর্য ধরতে হবে। কি সুন্দর করে যে তুমি কথা বলো, মুগ্ধ হয়ে শুধু শুনতে থাকি। এবং আমার আসলে খুব ভালো লাগছে যে এই বিষয়গুলো নিয়ে তোমার সাথে কথা বলতে পারবো, যে মনের ভাবনা শেয়ার করতে পারবো। এবং আসলে আমাদেরও তো সময়টা ভীষণ দারুণ যাচ্ছে। গতকাল আমাদের এই যে আয়োজনটি ছিল সেলিব্রিটি আর্কাইভ এবং ফাল্গুন ফেস্ট, সেটা নিয়ে দারুণ সাড়া পাচ্ছি আমরা, এবং আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তার থেকে আসলে বেশি সাড়া পাচ্ছি। আমি এটা একটু জানতে চাই যে ছোট্ট একটা স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম, সেই স্বপ্নটা আসলে এইভাবে সবাই সাড়া দিচ্ছে, রেসপন্স পাচ্ছি, এর কারণ কি মনে হয় তোমার কাছে? এই ধারণাটা তো বিশ্বব্যাপী প্রচলিত একটা ধারণা যে ডিক্লাটার করা কিংবা ব্যবহৃত জিনিসপত্র যেগুলো ভালো অবস্থায় থাকে সেগুলো আবার স্বল্প দামে অন্যকে পড়ার সুযোগ করে দেওয়া। বাংলাদেশে খুব স্বল্প পরিসরে এ ধরনের আয়োজন আমি এর আগে দেখেছি, কিন্তু আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি আমাদের জীবনযাপন কিন্তু অনেকটাই আলাদা। আমাদের কাজের প্রয়োজনে, পেশার প্রয়োজনে এত বেশি কাপড় সংগ্রহে থাকতে হয়, সমস্ত কিছু। কারণ কখন কোন কাপড়টা লাগবে আমরা জানি না, যে কোনো মুহূর্তে যে কোনো কাপড় দরকার হয়ে যাবে। আমাদের সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। এবং এই যে শপিং করতে হয় ইচ্ছায় অনিচ্ছায় প্রয়োজনে, তাতে করে বাড়িতে তো কাপড়ের পাহাড় হয়ে যায়। 4টা 5টা আলমারিতে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই, কাপড়গুলো একেবারে শ্বাসরুদ্ধ অবস্থায় আছে। এখন এই যে শখের কাপড়গুলো, এগুলো তো আমরা আবার খুব বেশিবার পরার সুযোগ হয় না আমাদের। আমরা এমন একটা সময়ের মধ্যে এখন আছি যেখানে সমস্ত কিছুই সবার জন্য, সকলে দেখছেন, সকলে মনে রাখছেন, সকলে প্রশংসা করছেন, তাহলে একটা কাপড় আর কয়বার পরা যাবে? দেখো, আমাদের দেশে এখনো এই ধারণাটাও খুব একটা নেই যে শিল্পীরা স্পন্সর কাপড় পরতে পারেন। খুব হয়তো যাদের সঙ্গে সুসম্পর্ক আছে কোনো ব্র্যান্ডের, ব্যক্তিগত জানাশোনার জায়গা থেকে হয়তো কিছু শিল্পী স্পন্সরের কাপড় পান, বাকিরা কিন্তু আমরা সবাই নিজেদের অর্থায়নে চেষ্টাতেই কাপড়গুলো সংগ্রহ করি। দেখো বিশ্বব্যাপী এটা কত পরিচিত একটি টার্ম যে সেলিব্রিটিরা যারা আছে তারা স্পন্সরের কাপড়ই পরছেন এবং বিভিন্ন নামকরা ডিজাইনারের কাপড় পরছেন। সেই তো একটা পর্যায়ে গিয়ে না অপচয় মনে হয়, কারণ এই কাপড়গুলো পরে আছে, নতুন কাপড় সংগ্রহ করছি। তাহলে এমন কোনো উদ্যোগ নিই যেখানে এই কাপড়গুলো বিক্রির একটা অর্থ আমি হয়তো কারোর প্রয়োজনে আমি দিতেও পারলাম, আবার একটা অংশ আমি নিজের প্রয়োজনে আবার নতুন কাপড় সংগ্রহ করলাম। এরকমটাই মনে হয় হওয়া উচিত পৃথিবীর নিয়ম। মানে আমি যদি খুব সহজ সুন্দর একটা ধারণা বা ভাবনা, একদমই মানে আরেকটু কঠিন করে বা গভীর করে বলতে হলে মানে পুঁজিবাদী জীবনযাপনে তো আমরা এভাবেই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের আরো চাই, আরো চাই, আরো জমবে, আরো হবে, কিন্তু এভাবে চলে না। তো সেই কারণে মনে হলো যে কাপড়গুলো অনেক শখ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছি, নানান সময় পরা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, পরা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, ডিজাইনার ওয়্যার সেখানে আছে, যে কাপড়গুলো হয়তো বেশ চড়া মূল্যে কিনতে হয়েছে,
সে কাপড়গুলো যদি এখন একেবারে হাতের নাগালে সাধ্যের মধ্যে আমি একটা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মেয়ের কাছে তুলে দিতে পারি, তার শখ স্বপ্ন সমস্তটাই পূরণ হলো, আমারও কাজে লাগলো, তারও কাজে লাগলো। সে একটি বিশেষ দিনে সে কাপড়গুলো পরতে পারবে এবং এটার সাথে মেমোরি লেনের যে একটা যাত্রা আমার কাছ থেকে তার কাছে যাচ্ছে এবং একটা সম্মানের ভালোবাসার একটা বিষয় কিন্তু যুক্ত হয়ে যায়। সেলিব্রিটি আর্কাইভ এই শব্দটি শুনলে আসলে তোমার মনের ভেতরে কি অনুভূতি হয়, কি মনে হয়? ঝলমলে কিছু। আমরা ঝলমলে পর্দার মানুষ এবং যা কিছু ঝলমলে আমরা শো এর জন্য, মানে টিভি শো, মঞ্চ পরিবেশনা, সমস্ত কিছুর জন্য আমাদের ঝলমলে ঝকমকে ভাবে নিজেদের উপস্থাপন করতে হয়। তার মানে এই নয় যে সব কাপড়ে চুমকি থাকবে, জড়ি থাকবে, সেটা না। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমাদের মাথায় কাজ করে যে খুব গ্ল্যামারাস কিছু। তো সেই রকম ভাবেই আমরা যারা এটার সঙ্গে যুক্ত আছি তারা কিন্তু প্রত্যেকেই সেই রকম কাপড়গুলো এখানে নির্বাচন করেছি যে কাপড়গুলো পরিধান করার পরে নিজেকে ঝলমলে ঝকমকে লাগবে। এবং আমার মনে আছে গত বছরের দিকে তোমার সাথে আমি এই কনসেপ্টটা নিয়ে আলাপ করছিলাম এবং আমরা একসাথে একই সমস্যার কথা বলছিলাম, মিলে গেল কিভাবে জানি হঠাৎ করে। এবং তারপরে আমি বলছিলাম যে কি করা যায়, এরকম কাজ আমরা করতে পারি কিনা, এরকম উদ্যোগ নিতে পারি কিনা। তখন তুমি চট করে এক লাইনে শুধু বলেছিলে চলো কিছু একটা করি, করতেই হবে এবার। এই যে স্বতঃস্ফূর্তভাবে তুমি একটা আইডিয়াকে এরকম ভাবে সমর্থন দিয়েছো বা তোমারও মনে হয়েছে এরকম কিছু করা উচিত বা সব কিছুকে তুমি ইতিবাচক ভাবেই নাও, এই বিষয়টা আসলে কতটা তোমার কাছে মানে ইম্পর্টেন্ট মনে হয়? বা এই যে আমাকে সাহস দিচ্ছ বা আমরা সবাই মিলে কাজ করছি, এই ধারণাটা আসলে তোমার কাছে একটু কেমন লাগে শুনবো? আমার কাছে সে মানুষদের খুব ভালো লাগে যারা যে কোনো উদ্যোগের কথা শুনলেই বলে চলো। সে মানুষদের একদম ভালো লাগে না যারা শুনলে বলবে না, হবে না, সম্ভব না, পারবো না, কঠিন, চেষ্টা করতে হবে। আর ইতিবাচকতা ছাড়া জীবন হবে না। আমাদের চারদিকে এমনিতেই এত নেতিবাচকতা ছড়িয়ে আছে যে সেখানে তুমি মনের শক্তি দিয়ে যদি একটু ইতিবাচক না থাকো তাহলে জীবন চলার পথ অনেক কঠিন হয়ে যাবে। সেখানে আমার কাছে মনে হয় যে কোনো শুভ উদ্যোগে আছি অবশ্যই, এবং চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। দেখো আমাদের চেষ্টা করার মানসিকতা থেকে এই আয়োজনটা এত বড় হয়ে গেছে। আমরা যখন ফেসবুকে, আমি যখন প্রথম দিন ভিডিওটা দিয়েছি, অভূতপূর্ব সাড়া এবং এত শেয়ার হয়েছে সেই ভিডিওটা, এবং আমি দেখছি একজন আরেকজনকে ট্যাগ করে লিখছে চলো মেলাটায় যাই, চলো যাবে নাকি। তবে এখানে একটা ছোট্ট একটা দুঃসংবাদ হচ্ছে, এটা পুরুষদের জন্য নয়, শুধুমাত্র আপাতত শুধুমাত্র নারীদের জন্য। কারণ এখানে যেহেতু সবাই বিনোদন অঙ্গনের, আমরা একটু নিজেদের মতন, তো আমরা খুব ছোট্ট উদ্যোক্তা এবং নতুন, তো সেখানে আমাদের নিজেদের অভিজ্ঞতা হওয়ার ব্যাপার আছে। আগামীতে আবার নিশ্চয়ই আমরা সকলকে নিয়ে মেলাটা করব। এবং যে কোনো উদ্যোগের ক্ষেত্রে কিন্তু যখন আসলে শুরু করি তখন কিন্তু অনেক কঠিন মনে হয় এবং খুব ভয় লাগে যে আসলে এটা কিভাবে করব, কোথায় করব, কি হবে, অনেক পরিকল্পনার একটা বিষয় থাকে। তো এই উদ্যোগটা নিয়ে আসলে তোমার তখন কি মনে হয়েছিল, বা তখন কি মনে হয়েছিল যে এই উদ্যোগটা নিলে আসলে সফল হওয়ার কোনো সম্ভাবনা আছে? যেমন সারা আমরা দুদিন ধরে পাচ্ছি, তোমার কি এরকম কখনো ধারণা হয়েছে, মনে হয়েছে? মনে হয়েছে জানো, কারণ নানান সময় আমি যে কাপড়গুলো পরি, নানান সময় যে কাপড়গুলো পরি, শাড়ি হোক, গাউন হোক, কিংবা যে কোনো কাপড়, যখন আমরা ছবি দিই ইনবক্সে অনেকে জানতে চান আপু এই কাপড়গুলো কি করেন, কি করেন, কোথায় পাওয়া যাবে, বা আপু এই কাপড়টা কখনো না পরলে দিয়ে দিয়েন। তো সেভাবে কিন্তু অনেক কাপড় দিয়ে দেওয়াও হয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে, অনেক ভালো মন্তব্যের ভিড়ে একটা দুটো একটু বাঁকা মন্তব্য পেয়েছি যে দান করে দিলেই পারো। দানের যে কাপড়গুলো, দান করার উপযোগী যে কাপড়গুলো আলাদা, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিই। নিত্য ব্যবহার্য যে কাপড়গুলো, সুতি কোনো সালোয়ার, শীতের কাপড়, হ্যাঁ, সেগুলো রাখারও আমাদের দরকারও পড়ে না, বা মানে দরকার হওয়া উচিত নয় অন্যকে। কিন্তু এই যে কাপড়গুলো, যেগুলো পারফরমেন্সের কাপড়, অনেক ভারী, অনেক গর্জিয়াস, হেভি পার্টি ওয়্যার যেগুলো, ওগুলো কিন্তু যাদের দানের কাপড় দরকার, তাদের কিন্তু এই কাপড়গুলো কোনো কাজে লাগবে না। তারা কোথাও এটা পড়তে পারবে না, পরার জায়গা নেই তাদের। তো সেই মানুষদের, মানে যারা মন্তব্য করেন যে দান করে দিলেই পারেন, এটাই হচ্ছে সেই উত্তর যে দানের উপযোগী কাপড় ঠিক এগুলো নয়। এখানে মেলাতে যারা গেছেন, ঘুরেছেন, তারা দেখলে বুঝবেন যে ওই যেটা বলছিলাম, ঝলমলে ঝকমকে। এবং আসলে এই কনসেপ্টটার সাথে অনেকে কিন্তু পরিচিত হতে চায় না, কিন্তু আমরা তো সবাই জানি যে বিশ্বব্যাপী এটা কত পরিচিত একটি টার্ম, যে রিইউজ করা হচ্ছে, রিওয়্যার হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই কাজ করছে এবং আমাদের দেশে ছোট পরিসরে কাজ হচ্ছে, আমরাও ছোট পরিসরে কাজ করছি। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু প্রত্যেকে আমাদের কাপড়গুলো যথাযথভাবে ধুয়ে, ইস্ত্রি করে, প্যাকেট করে তারপরে কিন্তু অন্যর উদ্দেশ্যে রাখছি। সেখানে এমন নয় যে আমি যেমন পরেছিলাম সেভাবেই এবড়োখেবড়োভাবে দিয়ে দিয়েছি মেলায়, সেগুলো বিক্রি হবে, সেটা নয়। মানে আমরা আসলে মেলাটাকে কত নিষ্ঠার সঙ্গে নিয়েছি, এটা একটা প্রমাণ। কারণ আমরা চেয়েছি নতুনের মতন করে এই কাপড়গুলোকে তুলে দিতে। ও আচ্ছা, একটা মজার কথা বলি,
আমি যখন মেলার জন্য কাপড়গুলো গাড়িতে তুলছিলাম, মেলার স্থানে যাবে, সেখানে আমার বাড়ির নিচেই কিন্তু 3টা শাড়ি বিক্রি হয়ে গেছে। এবং কে নিয়েছেন শোনো, আমাদের বাড়ির আবাসিক ভবনের কোনো একজনের গাড়ির চালক, কারণ তিনি দেখছেন যে শাড়িগুলো খুব ভালো কোয়ালিটির, দামি। তখনও আমি দামও নির্ধারণ করিনি, মাত্র আমি মেলায় তুলবো। তো আমার গাড়ির চালক আমাকে ফোন করে বলছেন, আপা এখান থেকে কিছু কাপড় উনি নিতে চান। আমি বললাম কোনটা কোনটা একটু ছবি তুলে পাঠাও। তিনি ছবি তুলে পাঠালেন এবং আমি মেলায় তুললে যে দাম রাখতাম তার চাইতে আরো কমে আমি তাকে কিন্তু দিয়ে দিলাম কাপড়। কিন্তু আমরা কিন্তু খুশি হয়ে করছি, ভালোবাসা থেকে করছি। আমার সবচেয়ে ভালো লাগলো এই যে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, ভালোবাসার কত কথা আমরা বলি, কিন্তু যেই চালকটি তার স্ত্রীকে খুশি করার জন্য এক দাঁড়ানোতে 3টা কাপড় নিয়ে নিলেন, তার ভালোবাসাটাও চিন্তা করো। মানে এবং এটাই কিন্তু মূল ভাবনাটা, যে এই কাপড়টি দোকান থেকে কিনতে গেলে একটা অনেক বড় অঙ্কের এফোর্ট করার একটা বিশাল ব্যাপার। হয়তো তিনি তার স্ত্রী হয়তো কখনোই ওই মানের একটা কাপড় হয়তো পরার সুযোগ হতো না, কিন্তু এই যে একটা কাপড়, ভালো কাপড়, আমি দেখলাম যে 3টা শাড়ি আমি একবার করে পরেছি, তার মানে একেবারেই নতুন অবস্থায় তার কাছে গেল এবং তিনি পরলেন। এটা যে কি ভালো লেগেছে আমার কাছে, সেদিনই মনে হয়েছে যে আমার মেলার উদ্যোগটা সার্থক হচ্ছে, যেই ভাবনা থেকে আসলে আমরা এই কাজটি করতে যাচ্ছি। এবং যে কোনো কাজে একটা কিন্তু বাধা আসে, একটা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু থাকে, এবং আমরাও যখন আসলে এই বিষয়গুলো নিয়ে বছর জুড়েই পরিকল্পনা করছিলাম, আমরাও একটা বাধার সম্মুখীন হয়েছি যে আসলে এটা বাস্তবায়ন করতে গেলে আমরা কোথায় করব, কি জায়গাটা কোথায় হবে। এই যে আমরা যারা স্বপ্নিক মানুষ আছি বা স্বপ্ন দেখি, ছোট কিছু করার একটা স্বপ্ন, ভালোবাসা থাকে আমাদের, আমরা আসলে এই ধরনের উদ্যোগ নিতে চাই, বা যারা আমাদের মতো উদ্যোগ নিতে চায়, স্বপ্নবাজ মানুষ যারা, তাদের আসলে কি করা উচিত? যে কোনো পরিকল্পনা মাথায় এলেই নেমে পড়া উচিত, পথ বের হয়ে যাবে আমাদের মতো। হ্যাঁ, যেমন তুমি যখন গল্প করছিলাম তখন আমরা ভাবিনি যে এরকম একটা জায়গা আমরা পেয়ে যাব সোনিয়া রিফাতের কল্যাণে, যে তার অফিসটাই সে একটা মেলার উপযোগী আমাদেরকে করে দিতে পারবে। তো এই ভাবনাগুলো মাথায় এলে সমমনা মানুষদের সঙ্গে মত বিনিময় করাটাও দরকার, তাহলেই কিন্তু পথ বেরিয়ে যায়। এবং আমাদের সঙ্গে আসলে বিনোদন জগতের খুব প্রিয় কিছু মানুষগুলো যুক্ত আছেন। উপস্থাপকদের মধ্যে মৌসুমী মৌ, নীলহুরে জাহান, সোনিয়া রিফাত, এবং যে আসলে গো গার্লসেরই উদ্যোক্তা এবং ফাউন্ডার। সেই সাথে আমরা যদি বলি যে আমাদের সঙ্গীতের জগতের ভালোবাসার কিছু মানুষ আছেন, তুমি আছো এবং নন্দিতা আছে, লাবণ্য আছে, ইয়াসমিন লাবণ্য আছে, এবং সেই সাথে নিউজ প্রেজেন্টার, সিনিয়র নিউজ প্রেজেন্টার গাজী টিভিতে যিনি আছেন লিজা চৌধুরী, তিনি আছেন। তো আমাদের সবার কিন্তু একটা মনের জায়গা থেকে একটা বিষয় মিলে গেছে, এই যে ভাবনার জায়গা, ভালোবাসার জায়গা। আমাদের নয়, তুমি জানো এই উদ্যোগের কথা জানবার পরে আমাদের কত সহশিল্পীরা যোগাযোগ করেছেন, আমি জানি তোমার সঙ্গে করেছেন, যে আমরাও থাকতে চাই। তো এটা আমাদের প্রথম উদ্যোগ। যারা যারা থাকতে চেয়েছেন নিশ্চয়ই পরবর্তী উদ্যোগে তাদেরকেও আমরা সঙ্গে নেব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, সবাই জানেন যে 30 এবং 31 তারিখে আমাদের মেলাটা হচ্ছে, তো আজকে কিন্তু মেলার শেষ দিন। তো আমাকে অনেকে জানিয়েছেন ঢাকার বাইরে আপু আমরা যারা আছি তারা কিভাবে সংগ্রহ করব, কিংবা আপু শুধু 2 দিনই চলবে, তাদের জন্য একটা সুখবর দিতে চাই যে আমরা, সোনিয়া রিফাত আমাকে বলল যে আমি মেলাটা আরো 2 সপ্তাহ বর্ধিত করতে চাই। হয়তো মেলা আমরা থাকতে পারবো না বা থাকার সুযোগ নেই, মানে সবারই কাজেরও ব্যস্ততা আছে, কিন্তু কাপড়গুলো থাকছে, ওইভাবেই থাকছে। আপনারা যারা এসে সংগ্রহ করতে চান ওই পরবর্তী 2 সপ্তাহের মধ্যে কিন্তু আসলেই পেয়ে যাবেন কাপড়গুলো। বাহ, এই যে যাদের নাম আমি বলছিলাম সবাই আমাদের ভীষণ ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ, তো একসাথে আসলে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এই এনার্জিকে আসলে তুমি কিভাবে দেখছো? অবশ্যই ইতিবাচকভাবে দেখছি, কারণ এখানে যারা আছেন সবাই কিন্তু নিজেরা উপার্জন করছেন, স্বাবলম্বী অর্থনৈতিকভাবে। তাহলে সেই ভাবনাটিও মাথায় থাকবার কথা যে আমি এটাকে একটা বিনিয়োগের অংশ হিসেবে দেখি না কেন, খুব ছোট্ট, কিন্তু তারপরেও আমি যেমন কালকে সোনিয়া রিফাতকে বলছিলাম যে এখান থেকে যা কিছু আসবে সেটা দিয়ে আমি যদি অন্তত আরো 2-3টা নতুন কাপড় করতে পারি, আমার মনে হবে যে কাজে লাগবে। তো একই ভাবনা কিন্তু সকলের মধ্যে, যে আমার ঘর খালি হলো, কন্যা বিদায়ের মতন ব্যাপার, ঘর খালি হলো, পরের ঘরে চলে গেল আমাদের শখের কাপড়, তার কাজে লাগলো, এবং সে অর্থটি কিছু অংশ আমাদেরও কাজে লাগলো, আমরাও পরবর্তীতে আরো কাপড় করবো। এবং এই যে ভালো একটি পোশাক পরতে চাওয়ার এই ইচ্ছাটা কি আসলে বিলাসিতা মনে হয় নাকি আত্মসম্মানের একটা জায়গা, কি মনে হয়? ভালো পোশাক সেটা সবসময় দাম দিয়ে নির্ধারণ হয় না। ভালো পোশাক, মনের মতন পোশাক পরতে চাওয়া একদিকে শখ বলতে পারো, একদিকে আমরা কেন নিজেদেরকে সুন্দর করে সাজাই, যেন আমরা মানুষের প্রশংসা পাওয়ার একটা খুব সহজাত প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তো সেই জায়গাটা, কিন্তু ভালো পোশাক পরার সঙ্গে তো আর্থিক সঙ্গতিটাও জড়িত। সেখানে সকলে ভালো পোশাক পরতে চাইলেও কিন্তু সেখানে গিয়ে হাত পা বাঁধা, যে এত দাম।
তো সেই জায়গাটাও মনে হয় চিন্তা করার বিষয় সকলেরই। এবং আমি মনে করি যে এটা শুধু আমরা বিনোদন অঙ্গনের যারা আছি তারা উদ্যোগ নিয়েছি, তারা ভাবনাটার একটা নতুনভাবে প্রচলন করলাম। এটার বাইরে গিয়েও আপনারা যার যা জায়গা থেকেও চিন্তা করে দেখতে পারেন, ছোট ছোট কমিউনিটি, ছোট ছোট দলে যদি ভাগ হওয়া যায়, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হয়তো ছাত্রীরা আয়োজন করলো যে আমাদের কাপড়গুলো আমরা স্বল্প মূল্যে অন্যকে পরার সুযোগ দিয়ে দিই। অনেক স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আমি এই বিষয়টিও শুনেছি যে তারা এরকম ড্রেস দেখে জিজ্ঞেস করেছে, বা তাদের হয়তো বাজেট কম কিন্তু ফ্রেন্ডের বিয়ে ভালো একটা পোশাক পরতে চায়, তখন কিন্তু তাদেরও কতটা কাজে লাগে যে তারা এই বিষয়গুলো কিন্তু মাথায় নিয়েই তারা এগোতে পারে। এবং দেখো আরেকটা জিনিস, আমাদেরই ছোট ছোট এখন যারা জুনিয়র যারা আছে, যারা বিনোদন অঙ্গনে কাজ করে কিংবা যারা মঞ্চে কাজ করে, তাদের মধ্যে অনেকে বলেছে আপু এই কাপড়গুলো কোথায় পাবো, আপু এত দাম। হ্যাঁ, তো তাদেরও কাজে লাগবে। আমি মনে করি কি যে আমাদের অঙ্গনেরই মানুষ, মানে যারা নতুন এখন, তাদেরই মনে হয় বেশি কাজে লাগবে এই ধরনের কাপড়গুলো। আমাদেরই দেখা যাবে আমাদেরগুলোই কাজে লাগছে, এবং আমাদের মধ্যে কিন্তু এই কনসেপ্টটা আছে। আমরা কিন্তু একে অন্যের পোশাক নিয়ে পড়ছি। ধরো তুমি একটা শো করেছো, সেই পোশাকটা নিয়ে আমি আরেকটা শোতে পড়ছি, বা মৌসুমী মোমা একটা পোশাক পড়ছি, সেটা আমি আরেকটা শোতে পড়ছি। বাট আমাদের কাছে কিন্তু এই কনসেপ্টটা খুবই পুরনো, এবং আমরা খুব সহজভাবে এটা নিই। এবং এদিক থেকে কি আসলে তোমার কি মনে হয় যে আসলে শিল্পীদের এই যে নিজেদের যে অন্যের প্রতি দায়িত্ববোধ বা বন্ডিং এর যে জায়গাটা, সেটা একটু জোরালো হবে? বা অন্যভাবে যদি বলি, আমাদের যে এত পয়সা খরচ হচ্ছে, এত টাকা খরচ করে আমরা পোশাক কিনছি, আমাদের একটু মিতব্যয়ী হতে শেখাবে বা আমাদের একটু বিলাসিতা কমাবে? এই বিষয়টা তোমার কিভাবে দেখো বা কি মনে হয়? দেখো, মানে 20 বছর পেরিয়ে গেছে আমার এই সঙ্গীতাঙ্গনে, বিনোদন জগতে। হ্যাঁ, তো এখন এসে সত্যি সেটা মনে হয় যে আমি যখন আমার কাপড়গুলোর দিকে তাকাচ্ছি, এত পয়সা খরচ করেছি একটা সময়, হ্যাঁ, এখন আফসোস হয় অনেক। এখন মনে হয় যে আরেকটু ভেবে কাপড় করলেই পারতাম, বা এত কি সত্যি দরকার ছিল। আবার এই যে একটা ভাবনা যে একবার পরেছে আর পরা যাবে না, এটাও কিন্তু একটা ভুল ভাবনা। তুমি একটা কাপড়কে নানানভাবে স্টাইলিং করতে পারো। যেমন আমি আমার প্রিয় শাড়িগুলো কখনো চুল খোলা রেখে পরছি, কখনো চুল বেঁধে পরছি, কখনো ফুল দিয়ে পরছি, কখনো অন্যরকম গয়না দিয়ে পরছি। সেটাও কিন্তু ভাবার বিষয়। মানে এটাকে উৎসাহিত করতে চাই না যে একবার একটা কাপড় এই সোশ্যাল মিডিয়ার যুগে একবার দুবার পরা হলেই আর পরা যাচ্ছে না, সেটাকে উৎসাহ দিতে চাই না, এবং সেভাবে নিজেরাও ভাবতে চাই না সীমিতভাবে আমরাও যেন থাকতে পারি। সত্যি, মানে এক জীবনে কত লাগে, তাই না? মানে এটাও তো একটা প্রশ্ন, কত আর সংগ্রহ করা যায় বা কত সংগ্রহ করার দরকার আছে। আমি এমন হয়েছে অনেক সময় যে একটা কাপড় অনেক আগে পরেছি, হয়তো 2-3 বছর পরে আরেকটা শোতে সেই কাপড়টাই আবার পরেছি। এমন আমার মনে হয়নি যে না একবার পরে ফেলেছি, এটা দিয়ে মঞ্চে মানে পারফরমেন্স দেখেছে সবাই, আবার পড়তে পারবো না। এটাও কিন্তু এরকম ভাবনাটা না, আমাদের ভাবনার জায়গাটাই যে নতুন অবস্থায় আমরা যেন সেই বিষয়টি আসলে আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি, সেই সাথে আমাদের মেমোরির ভালোবাসার একটা অংশ তাদের কাছে থাকে। এবং সেলিব্রিটি আর্কাইভ আসলে ভবিষ্যতে কি ধরনের উদ্যোগ হতে পারে, বা বড় রকমের পরিসরে কোনো আমরা পরিকল্পনা করতে পারি কিনা, সেরকম কোনো স্বপ্ন আমরা দেখছি কিনা, কি মনে হয়? তুমি জানো যে আমরা প্রত্যেকে একটা ছোট ছোট অর্থায়ন এখানে কিন্তু আছে আমাদের, কারণ প্রাথমিকভাবে কি বেশ কিছু খরচের ব্যাপার আছে। তো সেই খরচগুলো আমাদের, সেই ব্যয়টা নির্বাহ করবে কে? আমাদেরই করতে হবে প্রথমত। কিন্তু আমার মনে হয় যে এই যে সাফল্যের পরে, এরপরে যদি কেউ কোনো বড় প্রতিষ্ঠান স্পন্সর করতে চান পুরো আয়োজনটা, তাহলে কিন্তু আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। তো সেই জায়গাটা তো স্বপ্ন দেখি যে আরো বড় পরিসরে বড় মেলা হবে, খোলা জায়গায়, যেখানে পুরুষদের প্রবেশাধিকার আমরা নিষিদ্ধ করব না, সেখানে সকলে অংশগ্রহণ করবেন। মেলার আয়োজন, মানে এখানে যেমন এবার পিঠা উৎসব থেকে ছোট ছোট আমরা সবই রাখার চেষ্টা করেছি, কিন্তু আরো বড় পরিসরে হওয়া চাই। সকলের একটা মিলন মেলাও তো হতে পারে এটা। এবং সেই সাথে আসলে যেহেতু আমি প্রথমে বলছিলাম যে আসলে আমরা তো নারীদেরকে নিয়ে কাজ করি, এবং নারীদের কাজের বিষয়গুলোকে, বা তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সেই বিষয়টাকে অনুপ্রেরণা দিতে চাই। এবং আমাদের সাথে কিন্তু আমাদের ভালো লাগা থেকে ভালোবাসায় যুক্ত হয়েছেন আরো কিছু উদ্যোক্তা, এবং তারা তাদের নতুন যে প্রোডাক্টগুলো আছে, ঈদের সময় যে প্রোডাক্টগুলো নিয়ে তারা কালেকশন নিয়ে কাজ করতে চায়, সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমাদের সাথে আসলে কাজ করতে ইন্টারেস্টেড খুবই। এই বিষয়টিকেও তুমি কিভাবে দেখেছো? এটাও তো একটা দারুণ ব্যাপার, কারণ যেহেতু আমাদের প্রত্যেকের আবার কিছু অনুরাগী অনুরাগী আছে, তাহলে তাদের একটা জনসমাগম তো সেখানটা হচ্ছে। তো নতুন যা কিছু স্টলগুলোতে বা প্যাভিলিয়নগুলোতে যা কিছুই থাকছে না কেন, সেগুলো কিন্তু সবার মনোযোগ কাটছে, বিক্রি হচ্ছে, তাদেরও লাভ হলো, আমাদেরও সুবিধা হলো, সহজ হলো আয়োজনটা করতে। আমি মনে করি যে বড় পরিসরে করলে, এবং অনেক প্রতিষ্ঠান যোগাযোগ করেছে জানো যে আমি স্টল দিতে চাই আপু, কিভাবে দেবো, কিন্তু আমাদের তো সীমিত জায়গার মধ্যে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আশা করছি ভবিষ্যতে বড় আয়োজন হলে আমরা অনেককে সুযোগ দেব, নতুন উদ্যোক্তা যারা আছেন। যেমনটা রেসপন্স পেয়েছি, আসলে আমরাও তেমনটা ভালোবাসা ফিরে দিতে পারবো আশা করছি। তোমার কাছে যদি জানতে চাই যে কাপড় ব্যতীত আসলে তোমার জীবনের কোন অধ্যায়টি তুমি আর্কাইভ করে রাখতে চাও? স্মৃতি। কোন স্মৃতিগুলো?
আমার শৈশবের স্মৃতি, আমার মা বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো, মা বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তই সন্তানের কাছে অমূল্য সম্পদ। কারণ একটা সময়ের পরে গিয়ে মা বাবা হয়তো আমাদের জীবনে থাকেন না, সেই স্মৃতিগুলো নিয়ে আমাদের বাঁচতে হয়। এখন আমার কন্যার সঙ্গে যে মুহূর্তগুলো পার করছি, আমি জানি সে বড় হয়ে গেলে এই সময়টা আমি আর ফিরে পাবো না। মাঝে মাঝে মনে হয় এইখানেই তাকে আটকে রাখি। তার যে মানে এত নিষ্পাপ কথাবার্তায় 3.5 বছর তার এখন, সে কথা বুঝতে মানে সে যে কোনো বিষয় বুঝে নিজের মতামতটা দিতে শিখেছে। এই যে সুন্দর সুন্দর অধ্যায়গুলো, গানের যে প্রাপ্তিগুলো, আমার কাজের জায়গা থেকে যে ভালোবাসার পাওয়াগুলো, সমস্ত কিছুই স্মৃতিবদ্ধ করে রাখার বিষয় আসলে মাথার মধ্যে। মানে অন্য কিছুর উপরে ভরসা আমি একদম করি না। এই যে আমাদের ফোন, আজকে এই ফোন, আগামী বছর আরেকটা থাকবে, আজকের যে ল্যাপটপ সেটাও পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মাথার মধ্যে যেটা সংরক্ষিত আছে সেটা আর কিছু হবে না, সেটা যত্নে আছে। হৃদয়ে সেগুলো আসলে ধারণ করে রাখতে চাই। এবার তোমার গানের খবর শুনতে চাই, কেমন চলছে সবকিছু মিলিয়ে? নতুন বছরে গান নিয়ে কি পরিকল্পনা করছো? নতুন বছরটা শুরুই করেছি গান দিয়ে, মানে গান এই বছর অনেকগুলো গান করার পরিকল্পনা আছে। একটা চলচ্চিত্রও গাওয়া হয়েছে, গানটা চলচ্চিত্রটা আরেকটু সামনে এগোলে এটার সম্পর্কে আরো বিস্তারিত বলবো। তো চলচ্চিত্র অনেকদিন পরে গিয়েছি। আর বেশ কিছু গান আসবে, সাকিব ব্যানার্জির কথা সুরে বেশ কিছু গান করবার পরিকল্পনা ছিল, যেটার মধ্যে 2টো গান এসছেও, আরো 2টো গানের কাজ চলছে, হয়তো এই মাসেই আসবে। আর রেজা আমি যেহেতু দুজনই গানের মানুষ, গান আমাদের তৈরি হয়েই যায়, তৈরি হতে থাকে। সবসময় তো দেখি যে মানে বাসায়ও মনে হয় এরকম একটা গানের আবহ একদম। তো সেটার কারণে অনেক গান হয়ে যায়, অনেক গান জমে যায়, কিন্তু সেই গানগুলোকে আরেকটু প্রস্তুত করে মানে একটা ছোট আকারে হলেও মিউজিক ভিডিও তো সেই গানগুলোর করতে হয়। সেই ব্যাপারগুলো হয়ে গেলে গান এই বছরে অনেক গানই আসবার কথা। পরিকল্পনা সেরকম ভাবে আসলে করছে। এবং গীতলিনার কথা তো শুনতেই চাই, কেমন আছে সে? সে ভালো আছে, সে স্কুলে যাওয়া শুরু করেছে, 6 মাস হয়ে গেল। স্কুলটা তার জন্য নতুন অধ্যায়, তার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জ, কারণ বাড়ির পরিবেশের বাইরে গিয়ে নতুন করে মেশা একটু কঠিন, আমাদের জন্য একটু কঠিন। মানে সকালবেলা ঘুম থেকে ওঠানোটা একটু কঠিন, সারাদিনে আবার কি করছে, স্কুলের সকলের সঙ্গে মিশছে কিনা, সেগুলো নতুন বন্ধু বান্ধব হবে, নতুন বন্ধু বান্ধব এখনো তার হচ্ছে না। সে বলছে পুতুল মাই আমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় বন্ধুকে পুতুল মা আমার প্রিয় বন্ধু। তা আমি বলছি স্কুলে তো আমার প্রিয় বন্ধু না, আমার শুধু পুতুল মাকে ভালো লাগে। তো এখন সেটাও একটা চ্যালেঞ্জে, তাকে পৃথিবীকেও ভালো লাগতে হবে, মানে পৃথিবীর সঙ্গে তার মেশার সেই অভ্যাসটা সেটাও তৈরি হওয়া একটা ব্যাপার। ছোট, আস্তে আস্তে আসলে ঠিক হয়ে যাবে। আমরা তো এখন ছোট বয়সে এত বেশি ভার দিয়ে দিই তাদের উপর। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন হয়ে গেছে যে 3-3.5 পরে আর বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করানোটাও কঠিন হয়ে যাচ্ছে। তো যার কারণে কিছু করার নেই, ওই সকলেই ওই বয়সী বাচ্চা, তারা একটু অভ্যস্ত হোক, একটু শৃঙ্খলা শিখুক, একটু গান শিখুক, খেলতে শিখুক, ভাগাভাগি করে নেওয়াটা শিখুক, এই আর কি। এবং তোমার গানের বন্ধু, জীবন সঙ্গী কেমন আছে? সবকিছু মিলে জীবন কেমন তার সঙ্গে? গানের বন্ধু বলেই জীবন সঙ্গী, গানের বন্ধু বলেই জীবন সহজ। সুন্দর তো বটেই, যে কোনো অবস্থাতে আমরা সৌন্দর্য খুঁজে নিতে পারি চাইলে, কিন্তু সহজ হয়েছে। আর এমন একটা পরিবারেরও পুত্রবধূ আমি, যে পরিবারটা মানে অসাধারণ। কারণ বাঙালি সমাজে বিনোদন অঙ্গনে কাজ করা বা যে কোনো শিল্পীর শ্বশুরালয়ে যদি ভালো না হয় বা সমর্থন না জানায়, খুব কঠিন হয়, থেমে যায়। সেই জায়গাটা তো একটা আছে, খুব স্বস্তির ব্যাপার। আর নতুন একটা কাজ শুরু করেছে আমি আর আমার শাশুড়ি মা, বউ শাশুড়ির আড্ডা বলে, একদমই আমার ব্যক্তিগত একটা পডকাস্ট এটা, যেটা এত সাড়া পেয়েছি আমি ফেসবুকে। মানে আমার শাশুড়ি মা তো এখন মানে আমার চাইতে বেশি পরিচিত আমার মনে হয়, জানো। হ্যাঁ, দেশ বিদেশ থেকে মায়ের জন্য কি পরিমাণ ভালোবাসা আসছে আমি কি বলবো। এবং প্রত্যেকটা ভিডিওর নিচে এত ইতিবাচকতা, মানে মা বলেন যে আমি মাকে বলি, মা এত ভালোবাসা পেয়ে কেমন লাগছে, বলে আমার মনে হয় আয়ু বেড়ে যাচ্ছে। তো সত্যিকার অর্থে সেটা হয়েছে যে আমরা জীবনের নানান কিছু খুঁটিনাটি নিয়ে, সংসার নিয়ে, জীবন নিয়ে, চলার পথে নানান অসঙ্গতি নিয়ে কিন্তু মার সঙ্গে আমি গল্প করি। আমি পর্দার আড়ালে থেকে প্রশ্ন করি, মা উত্তরগুলো দেন। তো সে পডকাস্টটা নয় কেন, এটা না খুব অপ্রস্তুত ভাবে একদিন হয়ে গেছে। মা আমার বাসায় এসেছেন, চা খাচ্ছি আমি আর মা, তো চা খেতে খেতে কি একটা বিষয় নিয়ে গল্প করছে। আমি বললাম, মা আমি একটু ক্যামেরাটা অন করি, তুমি ক্যামেরাতে বলো গল্পটা। তো সেইভাবেই একদম ওই ঘরোয়া ভাবেই প্রথম পোস্টটা করা। আমি দেখলাম 2 দিনে সেটা 5 লাখ ভিউ হয়েছে এবং শেয়ার হয়েছে প্রায় 1,500। তো তখন আমি আর মা দুজনেই খুব অবাক হয়ে ভাবলাম, আচ্ছা তাহলে তো আমাদের এই ঘরোয়া গল্পগুলো অনেকের সঙ্গে সম্পৃক্ত করতে পারছেন তারা, বিশেষ করে নারীরা। তারপরে এটা আমরা ধারাবাহিকভাবে করতে শুরু করলাম। একদিন পর পর আমি এখন আমার ফেসবুকে ওই বউ শাশুড়ির আড্ডা সিরিজটা আপলোড করছি এবং মানে সকলের সে কি সারা। চমৎকার। এবং অনেক গল্প তো শুনছিলাম, এবার একটা গান শুনে নিতে চাই, কোন গানটি শোনাবে?
আচ্ছা, এই গানটা সামনে আসবে সাকির কথা সুরে, যেটা বলছিলাম। গানটা এখনো রেকর্ডিংও হয়নি, কিন্তু গানটা আমার খুব প্রিয় একটা গান, সেজন্য দুটো লাইন শুনিয়ে দিচ্ছি। একদম নতুন একটা গান। আজকে কি প্রথম শুনছি আমরা? হ্যাঁ, চলো শুনি। অল্প চাহিদা অল্প পরিসর, আজ হলো না ফের খোঁজ পেল না ঘর, এমন তুমি তাই। অল্প চাহিদা অল্প পরিসর, আজ এলো না ফের খোঁজ পেল না ঘর, এমন তুমি তাই। বাহ, কি সুন্দর। এবং আমার মাথায় ঘুরছিল যে অল্প চাহিদা অল্প পরিসর কিভাবে জানি মিলে গেল, আমাদের সেই সেলিব্রেশনের সাথে মিলে গেছে। চমৎকার একটা আড্ডা দিলাম, সময় কাটলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ভালোবাসা। বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ভালোবাসা। আমার এই উদ্যোগটাকে, আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে যেভাবে পাশে পেয়েছি, অনেক ভালোবাসা, এবং এটা নিয়ে আমরা আরও কাজ করব ভবিষ্যতে। আর সঙ্গে যারা ছিলেন, দর্শক যারা দেখলেন আমাদেরকে, সবার প্রতি ভালোবাসা জানাই।